হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আমরা এর আগে 2টা ক্লাস করেছিলাম ইংলিশ ফার্স্ট পেপার, একদম সব কিছু শেষ করে ফেলেছি রাইটিং পার্ট ছাড়া। ইংলিশ ফার্স্ট পেপার রিডিং পার্ট যেটা, মানে রাইটিং পার্টের আগের অংশটা, ওইখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে সিন আরেকটা হচ্ছে আনসিন। প্রথম ক্লাসটাতে আমরা সিন প্যাসেজ পড়েছিলাম, সিন প্যাসেজের 3টা সিন প্যাসেজ আসে, ওই রিলেটেড আলোচনা আমাদের প্রথম ক্লাসটাতে হয়েছিল। দ্বিতীয় ক্লাসটাতে আমরা আনসিনের অর্থাৎ উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ এগুলো নিয়ে গতকাল আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। এখানে শুধু ইংলিশ ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপারেরও রাইটিং পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। সো এজন্য আমি এখানে শুধু ইংলিশ লিখেছি, দ্যাট মিনস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা ইনক্লুড করছি এখানে। সো তোমরা আমার সাথে যারা জয়েন করেছো আমাকে একটু জানাও ইরা যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে আমি তোমাকে আজকে রাইটিং পার্টের সাজেশন দিব, একদম ফুল সাজেশনটা দিব ইংলিশ ফার্স্ট পেপারেরও সেকেন্ড পেপারেরও। সো একটু সবাই আমাকে জানাও তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা। আমি দেখছি আমার সাথে ইউটিউবে অনেকেই জয়েন করেছে, আসিফ জয়েন করেছে, সাব্বির, আসমা, তারপর জুই আক্তার সহ আরও অনেকেই আছে। এছাড়া এখানে আমি আরও অনেককেই দেখছি, যেমন প্রিয়াঙ্কা রয়, তারপর আর কে কে আছো, মুস্তাসিন আলী ইরাজ, সানজিদা জেনিন, জাবের আহমেদ, সুমাইয়া খান তন্নি। ওকে, একটু ভাইকে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। হৈমন্তী বিশ্বাস আমাদের সাথে জয়েন করেছে। ওকে হৈমন্তী, আমাদের রেগুলার স্টুডেন্ট মাহফুজাও আছে। সো আজকের ক্লাসটা ইম্পর্ট্যান্ট কেন বললাম, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সাজেশনটা আমি তোমাদেরকে দিব। তোমাদেরকে আমি এখন 2টা ছোট কাজ দিব, 1 মিনিটের মধ্যে এটা করো, দেন আমরা আমাদের আলোচনাটা শুরু করব। প্রথম কাজ হচ্ছে কাইন্ডলি তুমি তোমার বন্ধুকে মেনশন দাও। মনে রাখবা, এটা আমি আগেও বিভিন্ন ক্লাসে বলেছি, এইচএসসিতে A+ কিন্তু ধরাবাধা না, এরকম না যে সরকার 100 জন 1000 জনকেই শুধু A+ দিবে। তোমার বন্ধুও A+ পেতে পারে, তুমিও পেতে পারো, ঠিক আছে? তোমাকে ও মনে রাখবে। সো তুমি প্রত্যেকেই একজন করে হলো সবার বন্ধুদের নাম, বন্ধুকে মেনশন দাও। আর হ্যাঁ, আজকের ক্লাসটা শেয়ার দিয়ে রাখো নিজের টাইমলাইনে অনলিমি করে হলেও। কেন? কারণ তোমাকে আমি এই ক্লাসটাতে রাইটিং পার্টের ফুল সাজেশনটা দিব। সামনের যে কয়দিনে আছি তুমি যদি প্রিপারেশন নিতে চাও, রাইটিং পার্টে ইফতেখার এই ভিডিওটা দেখে দেখে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। সেজন্য নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো বা যে কোনো জায়গায় শেয়ার করে রাখো, যাতে যে কোনো সময় তুমি যদি রাইটিং পার্টের সাজেশনটা প্রয়োজন পড়ে তুমি এই ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাই সবার বন্ধুকে মেনশন দিচ্ছ, ভালো মানুষ তোমরা। আমরা তাহলে শুরু করে দেই আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টটা দিয়ে, ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপারে কি কি থাকে রাইটিং পার্টে? মাহবুবা, ইফতেখার, ইংলিশ ফার্স্ট পেপারে কি কি থাকে? গ্রাফ চার্ট, ইনফর্মাল লেটার, কমপ্লিটিং স্টোরি। এর বাইরে কি আর কিছু আছে? একটু আমাকে বলো তো, রিয়াদ, মাহফুজা, স্বর্ণা। ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে গ্রাফ চার্ট, তারপর ইনফর্মাল লেটার, তারপর কমপ্লিটিং স্টোরি ছাড়া আর কিছু কি আছে, থাকে? বলো। আমার সাথে জয়েন করেছে মারুফ ইসলাম, রোহানা জান্নাত, এরপর আব্দুল রাজ্জাক। আচ্ছা, ঠিক আছে, নাই এই 3টা জিনিস। সো আমরা একদম শুরুতে গ্রাফ চার্ট দিয়ে যদি আলোচনাটা শুরু করি, গ্রাফ চার্টের জন্য তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে গ্রাফ বা চার্ট আছে, আমি স্ক্রিন থেকে সরে যাব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? স্ক্রিনশট নিতে পারো। সো আরও আছে, মানে প্রথম পেজে এই 5টা কীরকম, যেমন চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এরকম প্রথম 5টা হচ্ছে, এটা নেওয়া হয়ে গেলে আমাকে কমেন্টে বললো যে ডান, তাহলে আমি পরের পেজে চলে যাব। ডান, স্ক্রিনশট নেওয়া হয়েছে এটার? তন্ময়, স্ক্রিনশট নেওয়া হয়েছে এটার? ওকে, ডান। তাহলে পরের পেজটারও স্ক্রিনশট নিতে পারো তোমরা চাইলে। দেবসৃষ্টি, ওকে। সো এই যে 13টা গ্রাফ চার্ট আছে, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা, গ্রাফ চার্টের ক্ষেত্রে জীবন
একটা গ্রাফ বা চার্ট যদি তুমি বুঝে পড়তে পারো, যে কোনো জায়গা থেকে আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো চলো কিভাবে গ্রাফ চার্ট আমরা লিখবো একটু এটা দেখি। গ্রাফ বা চার্টের ক্ষেত্রে এই যে ইনফরমেশনগুলো, মানে একটু আগে তোমাকে আমি যে সাজেশনগুলো দিলাম এটার কথাই বলেছে। দেখো, আমরা যদি গ্রাফ বা চার্টের কথা চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গ্রাফ তোমাদের জন্য। তোমরা এটা অনেকে, আমি অনেকবার বিভিন্ন ব্যাচে পড়াইছি, এটা এত বেশি ইম্পর্টেন্ট। সো দেখো এটা কতবার আসছে, 1 2 3 4 5, 5বার আসছে, 5টা বোর্ডে এসেছে। সো তুমি গ্রাফ বা চার্টের ক্ষেত্রে শুরুটা কিভাবে করতে পারো, এখানে বলেছে, প্রশ্নটা বলেছে দ্য গ্রাফ চার্ট শোজ, এই গ্রাফ চার্টটা দেখাচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিক্ষিত মানুষের দ্বারা, যারা হচ্ছে মানে আমাদের দেশে যারা শিক্ষিত মানুষ, তারা প্রফেশন হিসেবে, পেশা হিসেবে কোনটাকে চয়েস করে। হ্যাঁ, এরকম বুঝাচ্ছে। থ্যাংক ইউ রোহানা জান্নাত। সো এই জায়গায় তুমি কি করতে পারো, শুরুটা কিভাবে লিখবা, তুমি একদম শুরুতে এই প্রথম যে লাইনটা থাকবে এইটাই লিখতে পারো এইভাবে, দ্য গ্রাফ চার্ট শোজ অথবা ডেসক্রাইবস, দ্য গ্রাফ চার্ট শোজ অথবা ডেসক্রাইবস দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। প্রথম লাইনটা এটা লিখতে পারো। এইখানে পরীক্ষায়, যখন সবার পরীক্ষায় তো আর চয়েস অফ প্রফেশন আসবে না, কারো কারো পরীক্ষায় কি আসতে পারে একটু দেখাই। কারো কারো পরীক্ষায় আসতে পারে যে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, তাহলে তুমি কি লিখবা, দ্য গ্রাফ চার্ট ডেসক্রাইবস শোজ, তারপর লিখবা দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি। এইভাবে করে লিখলেই হয়ে গেছে। ঠিক আছে, প্রথম লাইনটা আমরা এইভাবে লিখব। আচ্ছা, তারপর আমরা কি করব, প্রথম লাইনটা আমরা লিখলাম এইভাবে, পরের স্টেজে গিয়ে তুমি যে কাজটা করতে পারো, এইখানে সবচেয়ে বড় যেটা আছে সেটার কথা আলোচনা করতে পারো, অথবা শুরু থেকে শুরু করতে পারো যে ফার্মিং এত পার্সেন্ট, বিজনেস এত পার্সেন্ট, গভর্নমেন্ট জব এত পার্সেন্ট, রিসার্চ এত পার্সেন্ট, এগুলো শুরু থেকে ডেসক্রাইব করবা। আমি একদম পুরো জিনিসটা সংক্ষেপে বলে দিই, এই লাস্ট মোমেন্টে এসে তোমাকে আমি খুব বেশি জিনিস ওইভাবে বললে, ধরে ধরে বললে তোমার নিজেরই টাইম লস হবে। তুমি পুরো গ্রাফচারটা মানে কিভাবে লিখবে আমি এখনই বলে দেই, আমি আর সামনে ওইভাবে ধরে ধরে আগাচ্ছি না। পরের স্টেজে এসে তুমি হয় সবচেয়ে বড়টা দিয়ে শুরু করতে পারো, অথবা একদম ছোটটা দিয়ে শুরু করতে পারো। ঠিক আছে, হয় সবচেয়ে বড়টা দিয়ে শুরু করতে পারো মুস্তাসির, অথবা সবচেয়ে ছোটটা দিয়ে, মানে শুরুটা দিয়ে শুরু করতে পারো। ঠিক আছে রোহানা? আচ্ছা, ঠিক আছে। সো ধরো আমি হইলে যেটা করতাম, আমি ফার্মিং দিয়ে শুরু করতাম, আস্তে আস্তে এগুলো বর্ণনা করতাম। বর্ণনা করতে এসে যখন আমি গভর্নমেন্ট জবটা বর্ণনা করতাম, তখন হয়তো বলতাম যে এটা হচ্ছে সবচেয়ে বেশি, অথবা নর্মালি এটা বর্ণনা করো, বর্ণনা করতে গিয়ে একদম শেষে গিয়ে এটা দেখাতে পারো। ঠিক আছে, এই যে এই পর্যায়ে এসে তুমি সবচেয়ে বেশি বা বড় সংখ্যক যেটা আছে সেটার বর্ণনা দিয়ে শুরু করতে পারো, অথবা নিশাত একদম শুরু থেকে শুরু করতে পারো, আর এটা করাই বেটার। সো আমি এখানে বললাম দ্য গ্রাফ শোজ দ্যাট, অথবা অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দিস গ্রাফ ফার্মিং ইজ, এই যে একদম শুরু থেকে শুরু করলাম, ফার্মিং ইজ চোজেন, আচ্ছা, ফার্মিং ইজ চোজেন অ্যাজ আ প্রফেশন বাই 10% এডুকেটেড পিপল, এভাবে লিখে ফেললা। ঠিক আছে, আচ্ছা, এর পরের পার্টে গিয়ে তুমি বিজনেস যে 20% চুজ করছে এইটা লিখবা, বাট আগেরটার সাথে কম্পেয়ার করবা যে ফার্মিং এর চেয়েও বেশি মানুষ ইন্টারেস্টেড হচ্ছে বিজনেসে, মানে আগেরটার সাথে তুলনা করবা। ঠিক আছে, আগেরটার সাথে তুলনা করবা। আচ্ছা, এরপরে যদি আমরা এইটাতে আসি, এইখানে এসে যেহেতু এটা সবচেয়ে বেশি, এরকম করে বলতে পারো যে গভর্নমেন্ট জব হচ্ছে সবচেয়ে বেশি মানুষজন পছন্দ মানে চুজ করে। সো এটার রেশিওটা সবচেয়ে বেশি, অন্যদের সাথে তুলনা করলে দেখা যায় যে এটা অর্ধেকেরও বেশি, এরকম কথা তুমি বর্ণনা করতে পারো। এরপর একে কি করে এগুলো বর্ণনা করবা। এখন যেহেতু সবচেয়ে কম রিসার্চ ওয়ার্ক বা ফার্মিং, এখানে এসে বলতে পারো যে রিসার্চ ওয়ার্ক সবচেয়ে কম। এইভাবে করে তুমি যখন নিজের মতো করে বর্ণনা করবা, বর্ণনা করার ক্ষেত্রে একটার সাথে আরেকটা অবশ্যই অলওয়েজ তুলনা করবা। ঠিক আছে, আমি বলবো কয় পেজ লিখতে হবে, কি করতে হবে না করতে হবে একটু পরে বলছি। সো একটার সাথে আরেকটার তুলনা করবা। সর্বশেষ এসে যেটা করবা, সবচেয়ে কম যেটা এটা নিয়ে একটু কথা বলবা, আর সবচেয়ে বেশি যেটা এটা নিয়ে একটু কথা বলবা,
দেন তুমি তোমার মতো করে 1-2টা লাইন লিখে দিলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো আমি একবার যদি সামারাইজ করি, তুমি শুরু থেকেই বর্ণনা করবা, বর্ণনা করতে গিয়ে একটার সাথে আরেকটার তুলনা করবা, এরপর সর্বশেষে এসে সবচেয়ে কম যেটা আর সবচেয়ে বেশি যেটা এটা নিয়ে একটু কথা বলে দেন তুমি যেটা করতে পারো, তুমি একটা নিজের অবজারভেশন শেয়ার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো গ্রাফ চার্টের ক্ষেত্রে তোমার কি এই জিনিসটা আঁকা লাগবে কিনা? উত্তর হচ্ছে না, এটা আঁকার দরকার নাই। সবগুলোই পড়াবো অমিত, একটু পড়। এগুলো হচ্ছে আঁকার দরকার নাই, তুমি সরাসরি এইভাবে উত্তর শুরু করবা। ঠিক আছে? সরাসরি এইভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে। কেমন? কয় পেজ লিখবা এটার উত্তর হচ্ছে আসলে এটা মূলত ভেরি করে যে তোমার হাতের লেখা, অনেকের হাতের লেখা খুব ছোট ছোট, অনেকের অনেক বড়, অনেকের মাঝারি। সো স্ট্যান্ডার্ড বলবো যে 1.5-2 পেজ মিনিমাম লেখা ট্রাই করো, নাম্বার একটু বেশি পাবা। বড় বলো, আর কারো কোনো কোয়েশ্চেন? লুবাবা, ইফতি, তোমাদের কোনো কোয়েশ্চেন ভাইয়া? তাসমিয়া, তারপর দেবসৃষ্টি, হৈমন্তী। যাকে সবগুলোই সেম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, রূপ তুমি চাইলে এভাবে করতে পারো। আচ্ছা, 150 ওয়ার্ড যদি উপরে লেখা থাকে তাহলে তো অবশ্যই 150 ওয়ার্ডে লিখবা। ব্যাক এ বলছি ভাইয়া, এটার না দিতে হবে না ভাইয়া। আর কোনো কোয়েশ্চেন? জানাতুল ফেরদৌস বলছে ভাইয়া লাস্ট লাইনটা কিভাবে লিখতে পারি? চলো আমরা এটারই লাস্ট লাইন দেখি কি আছে। আচ্ছা, বলছে সো ফ্রম দ্য গ্রাফ থেকে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল, অধিকাংশই শিক্ষিত মানুষ, আর রানিং আফটার জবস, চাকুরির পেছনে ছুটছে, স্পেশালি গভর্নমেন্ট জব, বিশেষ করে সরকারি চাকরি, ইনস্টেড অফ বিকামিং সেলফ এমপ্লয়েড, মানে স্বনির্ভর হওয়ার চেয়ে, মানে ব্যবসাপাতি বা এরকম স্বনির্ভর হওয়ার চেয়ে তারা চাকুরির পেছনে ছুটছে বাই ডুইং ফার্মিং অর বিজনেস। আচ্ছা, সো এরকম তুমি তোমার মতো করে ভাইয়া একটা অবজারভেশন শেয়ার করলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো গ্রাফ চার্ট ক্লিয়ার হলো মোটামুটি। আমরা আমাদের সাজেশনটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের সবগুলো সাবজেক্টের পরীক্ষার আগে কিন্তু আমাদের ফাইনাল রিভিশন লাইভ এরকম ফ্রিতেই হবে, এখানেই হবে। তবে ফাইনাল রিভিশন লাইভ একটা করে ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টের মেইন। এগুলো ছাড়াও আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে আরও এক্সট্রা অনেকগুলো ক্লাস দিব। মানে ফর এক্সাম্পল তোমার গ্রাফ চার্টের সমস্যা, ওইটা নিয়ে আমরা আলাদা ক্লাস নিব, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে। এই ক্লাসগুলো আবার মেইন পেজে হবে না। আবার বলছি, ফাইনাল রিভিশন লাইভ বা এফআরএল ক্লাসগুলো 10 মিনিট স্কুলের মেইন পেজে হবে, বাট অন্যান্য আরও যে টপিক ওয়াইজ যে ক্লাস আছে সেগুলো হবে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস নামে যেই গ্রুপটা আছে সেটাতে। আবারও বলছি, এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে। সো তোমরা ওইটাতে জয়েন করে ফেলো যারা এখনো জয়েন করো নাই। আসো কমপ্লিটিং স্টোরি নিয়ে। কমপ্লিটিং স্টোরি মেনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে ট্রেডিশনাল। এইটা একটু ভালো করে শোনো, কারণ বিগত বছরগুলোতে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে, আমি গতকালও বলেছি, দুইটা টপিকে কমন পায় না বলে আমাদের সাথে জানায় আর কি। একটা হচ্ছে রিয়ারেঞ্জ আর একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এই দুইটা টপিক স্টুডেন্টরা কমন পায় নাই বিগত কয়েকটা বছরই। কেন পায় নাই এবার এটা উত্তর দাও, এটা সলিউশন কি সেটাও বলছি। কমপ্লিটিং স্টোরি দুই ধরনের, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। ট্রেডিশনাল মানে গতানুগতিক যে গল্পগুলো আছে তুমি আমি জানি ওইগুলোই। আর ক্রিয়েটিভ কি? ক্রিয়েটিভ হচ্ছে মানে নিজ থেকে সৃজনশীল, যেগুলো বানিয়ে লিখতে হবে। তো গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে অলমোস্ট 4 থেকে 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসছে। ক্রিয়েটিভ স্টোরি কমন পড়ে না, যার কারণে স্টুডেন্ট একটু ঘাবড়ে যায়। ঠিক আছে? ঠিক আছে অমিত? সো স্টুডেন্ট একটু এই জায়গায় ঘাবড়ে যায়। তোমাদেরকে আমি বলবো ক্রিয়েটিভ স্টোরির জন্য প্রিপারেশন নাও, বা মানে মেন্টালি এইটা প্রিপেয়ার থেকো যে পরীক্ষায় কমপ্লিটিং স্টোরি কমন নাও আসতে পারে, আমি বানিয়ে লিখে আসবো। ঠিক আছে? ক্রিয়েটিভ স্টোরি যেটাকে বলি, তখন তোমাকে কি করতে হবে? হৈমন্তী, ইফতেখার, বানিয়ে লিখতে হবে। ঠিক আছে? সো আমি তোমাদেরকে কমপ্লিটিং স্টোরির সাজেশনটা দেই। এখানে তোমরা দুটোই পাবা, ক্রিয়েটিভ
প্লাস ট্রেডিশনাল দুটো মিলেই এখানে সাজেশনটা দেওয়া আছে। যেমন দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল, এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ স্টোরি। স্কুল গার্ল না থেকে এখানে স্কুল বয় থাকতে পারে, ঠিক আছে? সো এই যে এগুলো হচ্ছে তোমাদের সাজেশন কমপ্লিটিং স্টোরির স্ক্রিনশট নিতে পারো। আর যেহেতু আজকের ক্লাসটাতে আমি রাইটিং পার্টের ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো ফুল সাজেশনটা দিব, আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারো, যাতে পরবর্তীতে কি করতে পারো, যে কোনো সময় তোমার সাজেশনটা লাগলেই ক্লাসটা দেখে নিতে পারো। এইখানেই দিব আজকে ক্লাসেই দিব তোমাকে। নুজহাত, মেহরাজ, বলো ভাইয়া ডান? স্ক্রিনশট নেওয়া ডান? বিবেক ওকে ভাইয়া, রিদি ঠিক আছে। সো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখি, চলো। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে ক্রিয়েটিভ স্টোরি যদি আসে তুমি একদম নিজের মতো বানায় দিতে পারবা, ট্রেডিশনাল স্টোরিও আসলেও বানিয়ে দিতে পারবা, বাট মূল থিমটা ঠিক থাকা লাগবে, ঠিক আছে? মানে গল্পটা যাতে একদম তোমার নিজের মতো বানায় না ফেলো ট্রেডিশনাল স্টোরি আসলে। আচ্ছা, সো কীরকম থাকে পরীক্ষা কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে? এটুক দেওয়া থাকে মনে করো, হ্যাঁ। তো এখন তোমার কাছে আমার প্রশ্ন, তোমরা যারা যারা আছো সবার কাছে আমার প্রশ্ন, পরীক্ষায় কি তোমরা প্রথম অংশ যেটুক দেওয়া থাকে এইটা সহ লিখো, নাকি শুধু এর পরের অংশটা লিখো? বলো তো, বলো। পরীক্ষায় কি শুধু তোমার এখানে যতটুকু দেওয়া থাকে অতটুকুই লিখো, নাকি এর পরের অংশটা যেখানে শুধু উত্তরটা থাকে ওইটা লিখো? বলো। বলো। এইটা সহ লিখো, থ্যাংক ইউ সো মাচ, ইয়েস এইটা সহ লিখবা। কমপ্লিটিং স্টোরি বলো কমপ্লিটিং সেন্টেন্স বলো দুটোর ক্ষেত্রেই এইটা সহ লিখবা, ঠিক আছে, যেটা দেওয়া থাকে। থ্যাংক ইউ সো মাচ। সো এখানে তো আর বোঝানোর কিছু নাই, তবে একটা জিনিস ভালো মনে পড়ছে, তুমি টাইটেল দিবা একটা, মাস্ট অবশ্যই কমপ্লিটিং স্টোরির একটা টাইটেল দিবা। টাইটেল যে সবারটা সেম হবে এমন না, ব্যতিক্রম হইতে পারে, বাট টাইটেলটা দিবা, দিয়ে একদম শুরু থেকে শুরু করবা, ঠিক আছে? শুরু থেকে শুরু করবা। আচ্ছা, কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেকেই বলে ভাইয়া হ্যাঁ টাইটেলটা দিবা, ভাইয়া কয় পেজ লিখবো? এটার ক্ষেত্রে আমি বলবো মিনিমাম 1.5-2 পেজ লেখো, হ্যাঁ। একটা কথা আমাদের অনেকেই বলে না, বাট এটা ওপেন সিক্রেট, যে ঠিকঠাক লিখে একটু বেশি লিখতে পারলে একটু নাম্বার বেশিই পাওয়া যায়, এটা হয়তো কেউ বলবে না। সো তোমাদেরকে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আবারও বলছি, এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যাইবা যে ট্রেডিশনাল স্টোরি না এসে ক্রিয়েটিভ স্টোরিও আসতে পারে, যেটা আমার কমন নাও হতে পারে, আমি বানিয়ে হইলেও লিখে আসবো, ঠিক আছে? এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে গেলে যদি কমন না আসে তোমার তো অ্যাটলিস্ট প্যানিক হবে না, তুমি তো প্যানিক করবা না, তুমি তো ভয় পাবা না অ্যাটলিস্ট, কারণ তুমি জানো আগে থেকে কমন নাও আসতে পারে, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম? জিদনি, আরাফাত, মৌন হাসান, রাতুল, ওকে। সো কমপ্লিটিং স্টোরি সাজেশন ডান, সবকিছু ডান। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের লাস্ট একটা টপিকের নাম হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার রূপ হ্যাঁ লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আবিদা, আরাফাত, রূপম, সানজিদা, তোমার কোনো বন্ধুর কাছ থেকে হেল্প নিতে পারো, ওদের কাছে পাবা, এটা সবগুলো টেস্ট পেপারে আছে ভাইয়া। দেবসৃষ্টি, বিলাস, চলো আমরা ইনফর্মাল লেটারের ফাইনাল সাজেশনটা শেয়ার করি। এই যে এগুলো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ভাইকে বইলো, আমি স্ক্রিনে চলে আসব। বৃষ্টি, এগুলো হচ্ছে ইনফর্মাল লেটারের ফাইনাল সাজেশন। নওমিন জুমি, তারপর বিলাস, হৃদিপল, রাকিব, রিম্পা, মাসুমা, জর্না, প্রত্যাশা। আচ্ছা, প্রত্যাশা বলছে ভাইয়া প্রিপোজিশনের একটা ক্লাস করান। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের তো সবগুলো টপিকের উপর ক্লাস হয়েছে, রাইট? ইংলিশ সেকেন্ড পেপারেরও প্রত্যেকটা টপিকের উপর ক্লাস হবে, যেমন আগামীকাল বিকাল 3টায় এই সময়েই
এই গ্রুপে ইংলিশ সেকেন্ড পেপার, এই পেজেই এই গ্রুপেই ইংলিশ সেকেন্ড পেপারেরও ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অপসরা হবে, আরও ভালো হবে এটা। সো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে ইনফর্মাল লেটারের স্ট্রাকচারটা কি একটু যদি দেখি আমরা, এইভাবে এগুলো আমি তোমাকে একটা একদম ইনফর্মাল লেটার পরীক্ষায় আসে যেভাবে ওইভাবে দেখাই। এই যে মনে করো এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা উত্তর কিভাবে করব? শুরুতে ডেট দিলাম, তারপর ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, ডিয়ার সাব্বির, ডিয়ার ফ্রেন্ড, তারপর ডিয়ার ব্রাদার, এরকম তুমি তোমার মতো করে লিখে কমা দিয়ে দিয়ে তারপর তোমার লেখাটা লিখলা, তোমার লেখাটা লিখলা। আচ্ছা, ফর্মাল লেটার তো আমরা নর্মালি এক পেজে লিখতে হয়, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি এক পেজের অধিক লিখতে পারবা, আর আমিও এনকারেজ করি এক পেজের বেশি লিখো, নাম্বার ভালো আসবে। সো লিখলা, ইনফর্মাল লেটার লেখা হলো, ডান। শেষে এরকম একটা দিবা ইউ লাভিং ব্রাদার বা এরকম যে কোনো একটা লেখা লিখবা, তারপর তোমার নামটা দিবা। এই নামের ক্ষেত্রে একটা কথা বলি, প্রশ্নে যদি নাম দেওয়া থাকে, রিয়াদ ভাই, নাজমুল, প্রশ্নে যদি নাম দেওয়া থাকে তাইলে তোমার ওই নামটাই লিখতে হবে, এছাড়া দেওয়া না থাকলে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইটার পরে একটা কাজ যেটা করা লাগবে সেটা হচ্ছে শেষে গিয়ে তোমাকে এই জিনিসটা এঁকে দিতে হবে, স্ট্রেংথ, ঠিক আছে? ক্লিয়ার? ইনফর্মাল লেটার পারবো আমরা এইভাবে করতে? উর্মি, আহমেদ ইমরান, ইনফর্মাল লেটার কি ডান? বুঝাতে পারলাম? হ্যাঁ সৃজন লাগবে, দিও ভাইয়া, কারণ এখানে তো পেজের ধরবাধা নাই, তাই না? সো তুমি তোমার মতো করে দিতে পারবা। ফ্যাক্ট বুক, তারপর জর্না, মাহবুবা আনজুম, সেকেন্ড পেপার সাজেশনও তুলন এখানে দিব। সো তোমরা চাইলে ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা সাজেশন পাবা। ফরম্যাট লেখলে নাম্বার কেমন? বুঝি নাই আমি, আরিফ। আরমান ক্লিয়ার? হাবিবুর 10 মিনিট স্কুল যেই পেজটা আছে ওইটাই। আচ্ছা ঠিক আছে, সো এই গেল ইনফর্মাল লেটার। আমরা ইনফর্মাল লেটারও জানলাম, ইংলিশ ফার্স্ট পেপার আমাদের সব ডান, রাইট? ইংলিশ ফার্স্ট পেপারের পুরো সাজেশন দিয়ে দিলাম, রাইটিং পার্ট সাজেশন পেয়েছো। এবার আসো ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে কি কি আছে আমাকে বলো। হ্যাঁ হাসনাইন লাগবে, বলো তো ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে কি কি আছে? রাতুল, তুমি তাইলে জানো না যে ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে কি আছে, সেকেন্ড পেপারের রাইটিং পার্টে কি আছে? আচ্ছা, সেকেন্ড পেপারের রাইটিং পার্টে আছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারে আবার অনেক কিছু আছে, অ্যাপ্লিকেশন আছে, ইমেইল আছে, সিভিও মাঝে মাঝে চলে আসে, কমপ্লেইন লেটার আসে। সো ফর্মাল লেটার কথাটা বললে কিন্তু অনেক ঝামেলা, মানে অনেক কিছুই চলে আসে, 4-5টা টপিক চলে আসে এখানে, সাব টপিক। সো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে ফর্মাল। তারপর প্যারাগ্রাফ দুইটাই, মানে দুইটা প্যারাগ্রাফ আসে, ঠিক আছে? সো চলো আমরা ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে কথা বলি। ফর্মাল লেটারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেটারগুলো আছে অনেক বড়, আবারও বলছি ফর্মাল লেটারের সাজেশনটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো, বাট সমস্যাটা কোথায়? ফর্মাল লেটারে অনেক কিছু আসে, অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সিভি, তারপর ইমেইলও আছে, তারপর কমপ্লেইন লেটারও আছে, ঠিক আছে? 4টা জিনিস। সো ফর্মাল লেটারের প্রথমটা হচ্ছে এইটা, এই পেজটা, যেমন বলছে মাল্টিমিডিয়া সিস্টেম, স্টাডি ট্যুর। তোমরা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বইলো, এটা অনেক বড়। সো আমি স্ক্রিন থেকে কিছুক্ষণের জন্য সরে যাই। আর সে চলেও আসতে পারে, বলা যায় না আসলে ভাইয়া, বাট চান্স কম, তোমাদের অ্যাপ্লিকেশন বেশি আসে আর কি। ফ্যাক্ট বুক ক্লাস তখন থেকে কি হবে, কি লাভ? আচ্ছা ডান,
দ্বিতীয় পেজ। এগুলো সব কিন্তু অ্যাপ্লিকেশন। ওই যে ফর্মাল লেটার আন্ডার অনেকগুলো থাকে না, তার মধ্যে এগুলো সবগুলো কি অ্যাপ্লিকেশন। আফরা, বিবেক, আরশি, দিদারুল ইসলাম, অনামিকা বলো। ডান, নেওয়া হয়েছে। শিরা ঘোষ, রূপা, ডান। আচ্ছা, এই যে লাস্ট অ্যাপ্লিকেশনের লাস্ট পেজ এটা। অ্যাপ্লিকেশন এতগুলো দেখে ভয় পেও না, একবার রিডিং দিলেই হবে। আফরোজা, তারপর আরাফাত, আল জাবির, আর কে আছো? ইসরাতুল জান্নাত, মোমো। না মেহরাজ, এসব হবে না, প্রিপারেশন নাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এবার আসো সিভি আসার সম্ভাবনা খুবই কম। আবার বলছি সিভি আসার সম্ভাবনা খুবই কম, বাট যদি আসে একটা সিভি দেখে যাও, আসলেও প্যারা নাই, বানায় লিখতে পারবা। সো এই দুইটা স্ক্রিনশট নিয়ে নাও। আবার বলছি সিভি আসার চান্স সুস্মিতা খুবই কম, যদি আসে একটা দেখে নাও, এই দুইটার যে কোনো একটা দেখে নিলেই হবে। অ্যাপ্লিকেশন কয় পেজ লিখবা না লিখবে একটু পরে যাইতেছি, আগে সাজেশনটা দেই, সাজেশনটা দিয়ে শেষ করি। ওকে, এবার আসো কমপ্লেইন, মেকিং কমপ্লেইন। হয়ে গেলে ডান লেখো। ডান, ওকে। এই যে লাস্ট পেজ। স্নেহা, রাবে বলছে ভাই আপনি কোন ক্লাসে পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। ওকে, ডান। তাহলে কমপ্লেইন, মেকিং কমপ্লেইন্টস বা কমপ্লেইন লেটার যেটা আমরা বলি, ডান। এবার আসো ইমেইল। ইমেইলের ক্ষেত্রে এগুলো তোমাদেরকে বারবার বলতেছি, এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, জাস্ট সাজেশনের জন্যই। সো তোমরা প্লিজ একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। ডান। ইমেইলের এই পাঁচটা প্রথম পাঁচটা কি লিখে স্ক্রিনশট নিয়েছো? ওকে, এবার আসো ফর্মাল লেটার কিভাবে লিখবো না লিখবো। আমরা এখন ফরম্যাটিং নিয়ে কথা বলি, পরীক্ষায় উত্তর কিভাবে করব সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা একটু যদি ফরম্যাটিংটা দেখি, দেখো প্রথমে ডেট, রাইট, তারপর ডেজিগনেশন, অ্যাড্রেস, সাবজেক্ট, স্যালুটেশন, তারপর তোমার মতো করে লিখবা, এরপর সিগনেচার। এটা অনেকে দেয় অনেকে দেয় না। আচ্ছা আমি একটু দেখাই। ফর এক্সাম্পল ডেট লিখলাম, দ্য হেডমাস্টার প্রিন্সিপাল, তোমার কলেজের নাম বা ওই প্রশ্নে যেটা দেওয়া থাকবে, তারপর অ্যাড্রেস, ঠিক আছে, তারপর সাবজেক্ট, তারপর তুমি তোমার লেখাটা লিখলা যে ডিয়ার স্যার, ম্যাম, এরকম লিখে দেন তোমার লেখাটা লিখলা। আচ্ছা ফর্মাল লেটারে এরকম পার্ট নর্মালি দুইটা বা সর্বোচ্চ তিনটা হয়, হ্যাঁ, মানে এরকম লাইন ব্রেক সর্বোচ্চ দুইটা বা তিনটা হয়। তারপর শেষে সিনসিয়ারলি ইউরস, নাম আর এনক্লোজার। কেমন? একটা এক্সাম্পল যদি দেখো, এরকম, এই যে ডেট, অ্যাড্রেস, ক্লিয়ার? তুমি তোমার এইভাবে করে লিখতে পারো পরীক্ষায়। এখন আসো কয় পেজ লিখবা? নর্মালি এক পেজই লেখা হয়। কয় পেজ? নর্মালি এক পেজই লেখা হয়, ঠিক আছে। মহিউদ্দিন, থ্যাংক ইউ। নর্মালি এক পেজ লেখা হয় ফর্মাল লেটার। আচ্ছা এবার আসো অন্য একটা ধরনের ফর্মাল লেটার দেখি, যেটা হচ্ছে ধরো কি বলছে,
Another type of formal letter, a letter to the editor of a newspaper for publishing a report, যেটাকে আমরা রিপোর্ট রাইটিং বলি। কি বলি? রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে মেইনলি প্রথমে আগের মতো একটু আগে যেটা দেখালাম হুবহু এটার মতো লিখতে হয় যে আমার রিপোর্টটা কাইন্ডলি প্রকাশ করেন, পাবলিশ করেন, এই জিনিসটা লিখে প্রথমে একটু লেখা লাগে অ্যাপ্লিকেশনটা। পরের পেজে গিয়ে চাইলে এটা লিখতে পারো, এই যে রিপোর্টটা মূলত দেওয়া যায়। এটা এক পেজে নর্মালি জায়গা হয় না, সো 2 পেজে নর্মালি লেখা হয়। প্রথম পেজে অ্যাপ্লিকেশনটা, পরের পেজে রিপোর্টটা, এরকম করে নর্মালি লেখা হয় আর কি। ঠিক আছে? নিখিল চন্দ্র ঘোষ, বুঝাতে পারলাম? এটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে প্রথমে অ্যাপ্লিকেশনটা থাকে, পরে রিপোর্টটা থাকে। ওকে, এরপর আসো এই যে রিপোর্ট বলছে যে ইউর ভিলেজ ইজ ব্যাডলি এফেক্টেড বাই দ্য রিসেন্ট ফ্লাড, দ্য পিপল হ্যাভ বিন সাফারিং সেভারলি ডিউ টু ল্যাক অফ ফুড অ্যান্ড শেল্টার, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ইউএনও ফর রিলিফ গুডস ফর দ্য এফেক্টেড পিপল। ঠিক আছে? সো ওইটা একদম অ্যাজ ইউজুয়াল আগের মতো, এই টাইপগুলো আসলে আগের মতোই দিবা। ঠিক আছে? আর ইমেল রাইটিংয়ের কথা যদি বলি, ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে তুমি একটু আগে যেটা দেখালাম এটা কিন্তু কমপ্লেইন লেটার, রাইট? আচ্ছা, ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে একদম সিম্পল। তুমি অনেকে ফর্ম দেয়, ফর্ম না দিলেও হবে, টু দিবা, সাবজেক্ট দিবা, দেন নর্মালি ফর্মাল লেটারের মতো। এটা আরও ছোট হয়, 1 পেজের বেশি যায় না। তারপর লিখলা শেষ, একদম ফর্মাল লেটারের মতো। জাস্ট শুরুর স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়, প্রথমে টু, তারপর সাবজেক্ট, তারপর বাকি সব ফর্মাল লেটারের মতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফর্মাল লেটার রিলেটেড সব ডিসকাশন শেষ। ফর্মাল লেটার রিলেটেড আর কারো কোনো প্রশ্ন, কনফিউশন বলো তো? তানজিরুল হক, তানজির, এটার উপর আমরা আগামীকাল ক্লাস নেব। ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের উপর আগামীকাল ক্লাস হবে। না মিজান, এগুলো অ্যাভয়েড করা উচিত ভাইয়া। ইয়েস হুমায়রা। সানজিদা, অ্যাপ্লিকেশন বেশি আসে নর্মালি, একবার দেখে যেও মেহজাবিন দিয়া। অয়ন, স্টোরি দিছি, হ্যাঁ ভাইয়া দিছি শুরুর দিকে। আচ্ছা ঠিক আছে, এই প্রত্যেকটা টপিকের উপর আমরা আরও আলাদা করে ক্লাস নিব আমাদের এজিসি 25 স্টার স্টুডেন্টস ওই গ্রুপটাতে, একদম ফ্রিতে। হ্যাঁ নর্মালি স্মল লেটারেই হয় আনিয়া। তিনটা বাজে। মোহাম্মদ তারিকুল ইসলাম, না ফার্স্ট পেপারে রিয়াদ ইনফর্মাল লেটার আসে, সেকেন্ড পেপারে আসে ফর্মাল লেটার। নাওমি 3 ধরনেরও বেশি তো আসতেছে দেখলাম, আমরা একটু আগে যে আলোচনা করলাম। ওকে ডান, ঠিক আছে। সো আমরা ফর্মাল লেটারের সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো দেখলাম, প্লাস কিভাবে লিখতে হয় সেটাও জানলাম। এবার আসো প্যারাগ্রাফ রাইটিং। অনেকে বলতে পারো ভাইয়া একদম শুরু থেকে বুঝান, এটাতে বাকিরাই ডিস্টার্ব হবে, কারণ লাস্ট মোমেন্টে এসে একদম শুরু থেকে বোঝানো তো পসিবল না। যে জিনিসটা তোমার 1.5 বছর আগে থেকে পড়া উচিত ছিল, এটা লাস্ট মোমেন্টে এসে তো শুরু করা উচিত না, রাইট? বাকিদের ক্ষতি হবে যারা পড়াশোনা করছে এতদিন। সো যারা মনে করছো ভাইয়া প্রত্যেকটা টপিক আরও ভালোভাবে বুঝান, তোমাদের জন্য আলাদা ক্লাস হবে এই গ্রুপটাতেই, এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতেই। ঠিক আছে? পরীক্ষার আগে আমরা ক্লাস নিব। আমি এখন একদম মোটামুটি সবগুলো টপিকের একটা ওভারভিউ দিচ্ছি, সাজেশন দিচ্ছি আর কি, যাতে তোমরা এখন নিজেরাও পড়তে পারো বাসায়। প্যারাগ্রাফের ক্ষেত্রে 2 ধরনের প্যারাগ্রাফ আসে। নাম্বার 1 হচ্ছে লিস্টিং অর ডেসক্রিপশন। তোমাদের এইচএসসিতে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য 2 ধরনের প্যারাগ্রাফ আসবে। তার মধ্যে একটা হচ্ছে কি লিস্টিং অথবা ডেসক্রিপশন, আরেকটা কি একটু পর দেখাচ্ছি। তার আগে আমি লিস্টিং বা ডেসক্রিপশনের সাজেশনটা যদি দেই, এই যে দেখো, প্রথম স্ক্রিনশট নিও। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, যে কোনো জিনিস থাকতে পারে।
প্যারাগ্রাফের সাজেশনটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লেখো, অথবা তুমি ক্লাসটাও একটু শেয়ার করে রাখতে পারো পরে, যাতে যে কোনো সময় দরকার লাগলে দেখতে পারো। ডান। লিস্টিং বা ডেসক্রিপশন, প্যারাগ্রাফ দুইটা আসে, তো প্রথম টাইপ হচ্ছে এইটা থেকে একটা আসবে। ওকে, ডান। সো এবার আসো প্যারাগ্রাফ কি, কিভাবে লিখবো একটু যদি দেখাই। প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের হতে পারে, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, কজ এন্ড ইফেক্ট, কম্পারিজন, কন্ট্রাস্ট, আর্গুমেন্টেটিভ। ঠিক আছে, আরেকটা হয় লিস্টিং, যেটা এখানে নাই। সো তোমাদের প্রথম টাইপের প্যারাগ্রাফগুলোর নাম কি? লিস্টিং অথবা ডেসক্রিপশন। এগুলো কি আমি একটু পর এখনই দেখাচ্ছি আর কি তোমাকে। একটা প্যারাগ্রাফের কয়টা জিনিস থাকে, কি থাকে না থাকে, কি বললাম, এটার উপর আমরা আরো ক্লাস দিব কিন্তু, হ্যাঁ। সো এটা নিয়ে ভয় পেও না, বাট এখন এই প্যারাগ্রাফগুলো পড়ো। লিস্টিং প্যারাগ্রাফ কি? এই যে লিস্টিং অথবা ডেসক্রিপশন বলতেছি, এর মধ্যে লিস্টিং প্যারাগ্রাফ জিনিসটা কি? এটার মানে হচ্ছে এখানে নির্দিষ্ট একটা লিস্ট থাকবে, লিস্টের অন্তর্ভুক্ত তথ্যের উপর ভিত্তি করে যেই প্যারাগ্রাফ লেখা হবে সেগুলোকে আমরা লিস্টিং প্যারাগ্রাফ বলি। যেমন হাউ টু বিকাম আ গুড স্টুডেন্ট, অথবা হাউ টু সেলিব্রেট আ বার্থডে পার্টি। এইখানে এই টপিকের উপর বিভিন্ন এরকম ছোট ছোট ইনফরমেশন দেওয়া থাকবে, লিস্ট দেওয়া থাকবে, সেটার ভিত্তিতেই তুমি লিখবা। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো ন্যারেটিভ প্যারাগ্রাফ। এটার মানে কি? নর্মালি কোনো একটা বিষয় তুমি বর্ণনা করবা, দ্যাটস ইট। হ্যাঁ, মাই হবি, মাই ভিজিট টু আ হিস্ট্রিক্যাল প্লেস, এরকম। এবার আসো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, যেটা তোমাদের পরীক্ষায় আসে। এই ধরনের প্যারাগ্রাফে কোনো ব্যক্তি, স্থান বা বস্তু সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে। যেমন তুমি বর্ণনা করবা যে একটা মুনলিট নাইট, ভিলেজ ফেয়ার, এগুলো তুমি তোমার মতো করে বর্ণনা করবা। ঠিক আছে, আচ্ছা। তারপর কজ এন্ড ইফেক্ট, একটু পর আসবে তোমাদের সেকেন্ড টাইপ অফ প্যারাগ্রাফ, যেটা এখানে মূলত ধরো সাউন্ড পলিউশন, এটার কজ মানে কারণ, আর এটার প্রভাবটা কি, মানে সাউন্ড পলিউশন কেন হয়, এইটার ফলে কি হয়, এটা বর্ণনা করবা। অথবা ধরো প্রাইস হাইক, এটা তোমাদের একটা না একটা বোর্ডে আসবেই, মনে রাখবা প্রাইস হাইক তোমাদের পরীক্ষায় আসবেই নিশ্চিত, 100%। এটা কেন হয়, এটার ফলে আমাদের প্রভাবটা কি হয়, এটা বর্ণনা করব। কম্প্যারিজন কন্ট্রাস্ট কি? মূলত আমরা এটা তুলনা করব, মিল অমিল দেখাবো। কিসের সাথে? একটা এক্সাম্পল দেখাই। ধরো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। ঠিক আছে, গ্রামীণ যে জীবনটা আছে তুমি এইটার সাথে শহুরে জীবনের তুলনা করবা। ঠিক আছে, মেহানিন শহুরে জীবনের তুলনা করবা, তাহলেই হয়ে যাবে। কেমন? সো দেখো, লিস্টিং প্যারাগ্রাফের একটা এক্সাম্পল দিই। মনে করো কম্পিউটারের উপর একটা প্যারাগ্রাফ লিখতে দিল পরীক্ষায় আমাদেরকে। ঠিক আছে, কি করবে ওনারা? এরকম কিছু ইনফরমেশন দিবে। ইনফরমেশন বলতে যে আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, কম্পিউটার যে সাম্প্রতিক সময়ের একটা আবিষ্কার, এটা নিয়ে একটু লিখতে হবে আমাদের। তারপর ধরো এটা কে প্রথমে আবিষ্কার করে, এটা নিয়ে লিখতে হবে। অর্থাৎ ওনারাই বলে দিবে কিছুটা, প্রশ্নেই বলা থাকবে আর কি, যে তোমাকে কি নিয়ে লিখতে হবে। যেমন ব্যাড ইম্প্যাক্ট, কম্পিউটারের খারাপ দিকগুলো তোমাকে এখানে লিখতে হবে। ক্লিয়ার? ওকে। সো এইভাবে করে তখন তুমি এবিসি দিয়ে লিখবা না, তুমি প্যারাগ্রাফ স্টাইলে লিখবে, এইভাবেই লিখবা। প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু এমন হয় না যে তুমি একটু লিখলা, লিখার পর আবার এখানে একটু লিখে এখানে স্পেস দিয়ে লাইন ব্রেক দিয়ে এইভাবে লিখলাম। প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু এইটা হয় না, মানে যেটাকে লাইন ব্রেক বলা হয়, এইটা প্যারাগ্রাফে হয় না। প্যারাগ্রাফে লাইন ব্রেক থাকে না, একটা প্যারায় পুরোটা লিখতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে প্যারাগ্রাফ ভাইয়া কয় পেজ লিখবো? ঠিক আছে, আবারও বলছি, এটা ডিপেন্ড করে তোমার হাতের লেখা কত বড়, মানে ছোট বড় মাঝারি সাইজ, এটা ডিপেন্ড করে। তাও আমি বলবো যে অ্যাটলিস্ট মিনিমাম 2 পেজ লেখো, মিনিমাম 2 পেজ লিখতে পারো। আচ্ছা, সো এই তো গেল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের আমরা প্রথম, যেমন ট্রি প্ল্যান্টেশন, এটার উপর তুমি একটা এইভাবে প্যারাগ্রাফ লিখতে পারো। প্যারাগ্রাফের প্রথম যেই ধরনটা আছে লিস্টিং অথবা ডেসক্রিপশন, তোমাদের 2টা প্যারাগ্রাফ আসবে। প্রথমটার নাম হচ্ছে লিস্টিং অথবা ডেসক্রিপশন, ওইটার উপর সাজেশন দেওয়া, ডান। সর্বশেষ যেটা আছে মানে সেকেন্ড টাইপ প্যারাগ্রাফ, যেটা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট। ওই যে মানে তুলনা করবা
সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাবা অথবা কারণ এবং প্রভাব দেখাবা। ঠিক আছে, ওই যে এইটার উদাহরণটা কি, গ্রামীণ জীবনের সাথে শহুরে জীবনের সাদৃশ্য বৈসাদৃশ্য। আর এটার একটা এক্সাম্পল হইতে পারে কি কজ এন্ড ইফেক্টের, যেমন ধরো এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট কেন দূষিত হয়, এটার প্রভাবটা কি। ঠিক আছে, আচ্ছা। সো এইটার সাজেশনটা হচ্ছে, এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে বললো যে ভাইয়া ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লেখো কমেন্টে। এই যে দেখো কম্পারিজন কন্ট্রাস্টে কি বলে, সিটি লাইফ রুরাল লাইফ, হ্যাঁ। এরপর অনলাইন ক্লাস ট্রেডিশনাল ক্লাস, প্রাইস হাইক অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা অনেক ইম্পর্টেন্ট। ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্টস, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ড্রাগ এডিকশন দুইবার আসছে, দুইবার চলে আসছে, একটাই সেম। ডান। সো তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের রাইটিং পার্টের ফুল সাজেশন দেওয়া ডান। ঠিক আছে, পেয়েছো? ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের রাইটিং পার্টের ফুল সাজেশন ডান। আমি যদি আবার একবার দেখাই, কেউ যদি মিস করে থাকো, গ্রাফ চার্টের সাজেশন এই যে এগুলো ছিল, এগুলো ছিল, রাইট? আচ্ছা, তারপর গ্রাফ চার্ট কীভাবে লিখবো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর কমপ্লিটিং স্টোরির সাজেশন এই যে এগুলো ছিল। ঠিক আছে, আচ্ছা। সো কমপ্লিটিং স্টোরির পরে আমরা এখন দেখব যে ইনফর্মাল লেটারের সাজেশনটা, এই যে ইনফর্মাল লেটারের সাজেশনটা এইটা ছিল। সো এটুক পর্যন্ত ছিল ইংলিশ ফার্স্ট পেপার। আমি যদি সেকেন্ড পেপারে যাই, সেকেন্ড পেপারের রাইটিং পার্টের সাজেশনটা কোথায়, এই যে ফর্মাল লেটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আছে, সিভি আছে, ইমেইল আছে, কমপ্লেন লেটার আছে। সো এই তো ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন, 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 এগুলো সব বোর্ডের জন্য, মাদ্রাসা বোর্ড ছাড়া। আর এগুলো হচ্ছে সিভি, এগুলো হচ্ছে কমপ্লেন লেটার, তারপরে এগুলো হচ্ছে ইমেইল, রাইট? আচ্ছা, ফর্মাল লেটারের পরে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে মনে আছে, প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফ দুই ধরনের, তার মধ্যে প্রথম টাইপের প্যারাগ্রাফের সাজেশনটা দিয়েছি লিস্টিং বা ডেসক্রিপশন, এই যে এগুলো এফআরএ ক্লাস হবে সজীব। আচ্ছা, প্যারাগ্রাফের পরে আমরা সর্বশেষ মানে লিস্টিং ডেসক্রিপশনের পরে আমরা যে প্যারাগ্রাফের সাজেশনটা দিয়েছি সেটা কি, কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, কজ এন্ড ইফেক্ট, তার জন্য এই সাজেশনটা ছিল। এই তো আশা করি তোমরা এতদিন পর্যন্ত যে যা চেয়েছো সবাইকে সাজেশনগুলো আমি দিতে পেরেছি। তোমরা এখন তোমাদের কাজ হচ্ছে একটাই, এগুলো বাসায় নিজের মতো করে পড়া শুরু করা। ঠিক আছে, আগামীকালও তোমার সাথে আমার দেখা হবে ঠিক বিকাল 3টায় ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নিয়ে। ইংলিশ ফার্স্ট পেপারের বেসিক যে আলোচনাগুলো না করলেই নয় সেগুলো নিয়ে করে ফেলেছি। ইংলিশ সেকেন্ড পেপার কালকে থেকে আমরা শুরু করব ঠিক বিকাল 3টায়, এই গ্রুপে, এই পেজে, এই ইউটিউব চ্যানেলেই তোমাদের সাথে আমার দেখা হবে। যেই সাজেশনগুলো দিলাম এগুলো পড়া শুরু করো। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।